হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে আমি তোমাদের বুঝিয়ে দিব। এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমি কিন্তু দুটো ভিডিও আপলোড করেছি এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে সমস্ত টপিকস বা বিষয়গুলি ছিল সম্পূর্ণ বিস্তারিত ভাঙিয়ে ভাঙিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি অ্যাকচুয়ালি সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। সবার আগে আমাদের জানতে হবে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কথাটির অর্থ আগে আমাদের জানতে হবে। কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথার অর্থ অর্থাৎ যে জিনিসটি বা যে কাজটি চলতে থাকবে, যে কাজটি চলতে থাকবে কিন্তু শেষ হবে না। কি বললাম? কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে যে কাজটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, কন্টিনিউয়াস মিন্স কন্টিনিউ, কন্টিনিউ। এই যে কন্টিনিউয়াস বা কন্টিনিউ, যেটার অর্থ হচ্ছে কাজটি চলতে থাকবে কিন্তু শেষ হবে না, একেই বলা হচ্ছে কন্টিনিউয়াস। এইবার আমরা আসবো সংজ্ঞাতে। কন্টিনিউয়াসের সংজ্ঞা কি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি। বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি। যদি এমন বোঝায় তাহলে তাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে যে কাজটি কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি বর্তমানে, বর্তমানে, বর্তমানে কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এখনো কাজটি শেষ হয়নি, কিন্তু এখনো কাজটি শেষ হয়নি, শেষ হয়নি। যদি এমন বোঝায়, যদি এমন বোঝায়, যদি এমন বোঝায় তাহলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তাহলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। আমি বলে থাকি কথাটা লিখলাম না, তোমরা একটু লিখে নেবে। তাহলে এবার একটু বোঝে তো কি বলেছে, যে বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এখনো কাজটি শেষ হয়নি, যদি এমন বোঝায় তাহলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তাহলে সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, মানে যে কাজটি চলছে কিন্তু এখনো কাজটি শেষ হয়নি এরকম আমাদের বোঝাতে হবে, ঘটনাটা এরকম ঘটবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কিন্তু কাজটি শেষ হয়নি এরকম একটা বোঝাবে। ওকে, এখন আমরা জানবো যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, আমরা কিভাবে গঠন করব একটি সেন্টেন্স, বাংলা থেকে ইংরেজিতে কিভাবে আমরা ট্রান্সলেশন করব সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো এই জিনিসটি জানার আগে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকচুয়ালি গঠন প্রণালী কি, এই বিষয়টা তোমাদের বুঝতে হবে। কি হলো? রুলস, যেটা হচ্ছে গঠন প্রণালী, গঠন প্রণালী। এই যে গঠন প্রণালী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে এখন এই ক্লাসগুলি একটু করবে, কারণ টেন্স শিখতে গেলে কিন্তু তোমাদের বহুত সময় লেগে যায়। আমি এই নিয়ে কথা বলেছি যখন টেন্স নিয়ে আমি আলোচনা করেছিলাম, তো আজকে আর সেটি বলবো না। তাহলে এই যে গঠন প্রণালী সেটি হচ্ছে আমাদের জানতে হবে, প্রথমে আসবে আমাদের সাবজেক্ট, প্রথমে আমাদের আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইজ,
আর, এই তিনটে জিনিস বসবে। সাবজেক্টের পর এম, এম ইজ আর, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বসবে, সেটি এবার কিভাবে পার্সন, পার্সন এবং নাম্বার অনুযায়ী, পার্সন এবং নাম্বার অনুযায়ী আমাদের এম ইজ আর, এই তিনটে জিনিস বসবে সাবজেক্টের পর। ক্লিয়ার? তারপরে আসবে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব, এই মেইন ভার্বের সাথে আমাদের সব সময় কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত থাকবে। কোন একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স করতে গেলে এম ইজ আর, এই তিনটের যে কোনো একটি রূপ বসবে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ও বিজে ইসিটি, অবজেক্ট। এই হচ্ছে আমাদের গঠন প্রণালী, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। খুবই ইম্পর্টেন্ট। দেখো এইবার এই যে এম ইজ আর, এই তিনটে যে কথা আমি বললাম, এই সম্বন্ধে আগে তোমাদের একটু ধারণা নিতে হবে। সেটি আমি কি বলেছি, পার্সন এবং নাম্বার অনুযায়ী আমাদের এম ইজ আর বসবে সাবজেক্টের পরে। এবার আমরা আসি, যেমন আমরা কি জানি যে ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি জানি, সিঙ্গুলার, আর একটা জানি প্লুরাল, নাম্বার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার, এই দুটো নাম্বার হয় আমাদের, তাই তো? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এবার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে জানি আমরা আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং উই হচ্ছে প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা জানি ই হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর ইওর হচ্ছে প্লুরাল নাম্বার। এন্ড থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা জানি, যে এই চারটি বাদে, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে বাকি যত কিছু আছে সব হচ্ছে আমাদের থার্ড পার্সন। সাপোজ আমরা মনে করি যে এখানে একটা হি আছে, হি যেহেতু আমি সিঙ্গুলার দিকে লিখে নিয়েছি, ওকে, বুঝতে পেরেছো? সিঙ্গুলারের দিকে আমি লিখেছি হি, ওকে। এখন প্লুরালে লিখবো, সাপোজ একটা মনে করো দে। পরিষ্কার? এতটুকু বুঝাতে পেরেছি। সিঙ্গুলারের দিকে আমি হি রেখেছি থার্ড পার্সনে এবং প্লুরালের দিকে দে রেখেছি। এইবার দেখো আমরা কি জানি, তোমরা সকলেই জানো যে সব সময় আয়ের সাথে এম কথাটি ব্যবহার করা হয়। ক্লিয়ার? আয়ের সাথে এম, উইর সাথে আর, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদের। আয়ের সাথে এম, উইর সাথে আর। ক্লিয়ার? ইউ এর সাথে আমাদের আর ব্যবহার করা হয়, ইউ এর সাথে ইজ ব্যবহার করা হয়, হি এর সাথে ইজ ব্যবহার করি আমরা, এবং দের সাথে আর ব্যবহার করি, তাহলে এখানে একটু যদি তোমরা খেয়াল করো, তাহলে এখান থেকে একটু বোঝার বিষয় এবং শেখার একটু বিষয় আছে। কর্তা বা সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন আই এবং সিঙ্গুলার নাম্বার আমি একটি যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে এম ব্যবহৃত হবে। এবার কর্তা যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয়, দেখো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উই হচ্ছে আমরা হচ্ছে প্লুরাল নাম্বার এবং সেটি ফার্স্ট পার্সন যদি হয়, সেই ক্ষেত্রে আর ব্যবহার করা হবে। পরিষ্কার? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আর ব্যবহার করব। এবং সেকেন্ড পার্সন যদি প্লুরাল নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। পরিষ্কার বুঝাতে পেরেছি? এবার থার্ড পার্সনের ক্ষেত্রে যদি হি অর্থাৎ সিঙ্গুলার নাম্বারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এবং থার্ড পার্সন প্লুরাল যদি কোনো নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। তাহলে আশা করি এম ইজ আর, এই তিনটে নিয়ে কারো কোথাও সমস্যা নেই। এতটুকু করার উদ্দেশ্য যে তোমাদের এখন এখানে লাগবে। আমরা তো সবকিছু লিখে নিয়েছি, বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু এখনো কাজটি শেষ হয়নি, যদি এমন বোঝাই তাহলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। গঠন প্রণালী আমি লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনটে অক্সিলারি ভার্ব যেটা বলা হয় এম ইজ আর, এগুলা অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিলারি টু বি ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে টু বি ভার্ব হিসাবে আমরা ধরে থাকি।
টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব, তাহলে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটি রূপ বুঝবে, সেটি এই যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, পার্সন এবং নাম্বার অনুযায়ী। ওকে, তারপর মেন ভার্ব থাকবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, আর লাস্টে অবজেক্ট। আশা করি এতটুকু তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার। এতটুকু বেসিক আগে তোমরা ক্লিয়ার করে নাও, এই কনসেপ্টটুকু তোমাদের আগে পরিষ্কার করতে হবে। তারপরে এখন আমরা এক্সাম্পলের দিকে আসি। ওকে, এক্সাম্পলে আমরা প্রথমে লিখতে পারি যে সে বা তিনি চা পান করছেন বা করিতেছেন। এক নম্বরে সাপোজ মনে করো সে অথবা তিনি চা পান করিতেছে বা করিতেছেন। ওকে, তাহলে সে বা তিনি চা পান করিতেছে। তাহলে এখানে সাবজেক্ট কে, আমাদের সাবজেক্ট হচ্ছে সে অথবা তিনি হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা সাবজেক্ট পেয়ে গেছি। ভার্ব কি এখানে? ভার্ব হচ্ছে কি পান করিতেছে, অর্থাৎ কোনো কিছু খাচ্ছে। পান করিতেছে মানে কোনো কিছু খাচ্ছে, কোনো কিছু খাওয়া মানে হচ্ছে আমাদের কাজ করা বোঝায়, অর্থাৎ ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব, তাই তো? এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর লাস্ট হচ্ছে এই যে চা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা পেয়ে গেছি সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা ফর্মুলা অনুযায়ী যদি সাজিয়ে লিখি এই যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে, প্রথমে সাবজেক্টে আছে কি সে অথবা তিনি, তাহলে আমরা এটা লিখতে পারি হি। এই যে হি, পরিষ্কার। হির সাথে কি বসবে? হি, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি হলে ইজ হবে, অবশ্যই ইজ হবে। এই তিনটের মধ্যে আমাদের ইজ ব্যবহার করতে হবে। হি ইজ। এবার মেন ভার্ব, পান করার ইংলিশ কি? ড্রিঙ্ক। পান করার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক। DRINK। এই যে ড্রিঙ্ক, তাহলে হি ইজ ড্রিঙ্ক, মেন ভার্ব লিখেছি হি ইজ ড্রিঙ্ক। আমি কি লিখেছি? মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে এই ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হি ইজ ড্রিঙ্কিং। অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে চা মানে হচ্ছে টি। হি ইজ ড্রিঙ্কিং টি, তাহলে তিনি চা পান করিতেছেন। আশা করি তোমরা এই এক্সাম্পলটা সম্পূর্ণ বুঝেছ বা বুঝতে তোমরা পেরেছ। এবার যদি আমরা 2 নাম্বার আরেকটি এক্সাম্পল আলোচনা করি, ধরে নাও তারা মাঠে, সাপোজ 2 নাম্বার আরেকটি করি, তারা মাঠে খেলছে বা খেলিতেছে। তারা মাঠে খেলছে বা খেলিতেছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে, তারা খেলছে, খেলাধুলা করছে, কিন্তু খেলাটি এখনো কিন্তু শেষ হয়নি, সেরকম বোঝালে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে খুঁজে নিই। সাবজেক্ট হচ্ছে তারা, এটা আমরা পেয়ে গেছি সাবজেক্ট। ওকে, খেলা হচ্ছে আমাদের মেন ভার্ব হচ্ছে খেলা, এবং মাঠটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা পেয়ে গেছি সাবজেক্ট ভার্ব, মেন ভার্ব আর অবজেক্ট যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা সাজিয়ে দেবো। সাবজেক্ট হচ্ছে তারার ইংলিশ দে, তাই না? তারার ইংলিশ হচ্ছে দে, লিখে দিই দে মানে তারা। এবার দের পরে অর্থাৎ সাবজেক্ট পরে এম ইজ আর, এর মধ্যে কোনটি হবে তোমরা সকলেই বলতে পারবে। থার্ড পারসন দে হচ্ছে থার্ড পারসন, প্লুরাল নাম্বার হলে আর হবে, দে আর। খেলার ইংলিশ কি? প্লে মানে হচ্ছে খেলা করা, PLAY, প্লে। মেন ভার্ব প্লে, তার সাথে আইএনজি যুক্ত হবে, এই হলো প্লেইং, দে আর প্লেইং। এবার মাঠ, ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড। দে আর প্লেইং ইন দা ফিল্ড, তারা মাঠে খেলিতেছে বা তারা মাঠে খেলাধুলা করছে। আশা করি তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে এক্সাম্পল সেটা বুঝতে পেরেছো। এইবার আরেকটি জিনিস আমি তোমাদের এক্সাম্পল দিব, দেখো খুবই ইম্পর্টেন্ট। মনে করো 3 নাম্বার, বৃষ্টি পড়িতেছে বা বৃষ্টি পড়ছে। বৃষ্টি
পড়িতেছে, পড়িতেছে, বৃষ্টি পড়িতেছে বা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বর্তমানে বৃষ্টি পড়ছে, এখনো কিন্তু থামেনি, অর্থাৎ কাজটি চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? এই যে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়তেছে, এটার ট্রান্সলেশন আমরা কি করব? অনেকে জানো বৃষ্টির ইংরেজি হচ্ছে রেইন, খুব ভালোভাবে বুঝতে হবে, বৃষ্টি ইংরেজি হচ্ছে রেইন। পড়ার ইংলিশ তোমরা সকলেই জানো, কোনো কিছু পড়া। এখন এই জিনিসটা একটু ধ্যান দিয়ে বুঝতে হবে তোমাদের। আমরা যদি লিখে দিই রেইন ফল, রেইন ফলস যদি আমরা লিখে দিই বৃষ্টি পড়িতেছে, তাহলে কি হয়ে যাবে? বৃষ্টি পড়িতেছে। এটি অ্যান্সার করতে হবে। আমরা যদি রেইন ফল লিখে থাকি তাহলে এটাও তো হতে পারে রেইন ফল। রেইন মানে বৃষ্টি, ফল মানে পড়া, কোনো কিছু পড়ছে, অর্থাৎ বৃষ্টি পড়ছে। তাহলে কি এটি সঠিক? এটি কি সঠিক? না, এটি সঠিক না। এই মিনিংটার অর্থ আলাদা বোঝাবে, আর এই ক্ষেত্রে বৃষ্টি পড়িতেছে মিনিংটা হচ্ছে আলাদা। আমি তোমাদের দুটোই এক্সপ্লেন করে বুঝিয়ে দেব। এখানে হচ্ছে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, রেইনের সাথে আইএনজি যুক্ত, আর এ আইএন আইএনজি, ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়িতেছে। তাহলে এখানে ইট ইজ রেইনিং কেন অ্যাকুরেট আর রেইন ফলস কেন রং? রেইনফল কেন রং এবং ইট ইজ রেইনিং কেন কারেক্ট অ্যান্সার? এই দুটার মধ্যে বেসিক পার্থক্য তোমাদের একটু বুঝতে হবে। রেইনফল কখন? রেইনফল কথার অর্থ হলো নির্দিষ্ট একটি সময় সাপেক্ষে বা নির্দিষ্ট একটি সময়ের ব্যবধানে কতটা পরিমাণ বৃষ্টি পড়লো, কতটা পরিমাণ বৃষ্টি পড়লো। কি বললাম? নির্দিষ্ট একটি সময়ের সাপেক্ষে বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটা পরিমাণ বৃষ্টি পড়লো, সেক্ষেত্রে আমাদের রেইন ফলস কথাটি ব্যবহার করা হয়। কি বললাম? নির্দিষ্ট একটি সময় সাপেক্ষে বা নির্দিষ্ট একটি সময়ে কতটা পরিমাণ বৃষ্টি পড়লো, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হচ্ছে রেইন ফলস। ক্লিয়ার? কিন্তু যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলছে, যেটা হচ্ছে কারেন্টলি যে কাজটি চলছে কিন্তু শেষ হয়নি, এখানে কিন্তু সেই এক্সাম্পলটি আমি দিয়েছি যে বৃষ্টি পড়িতেছে, অর্থাৎ বৃষ্টি আমাদের বর্তমানে কারেন্টলি পড়ছে কিন্তু শেষ হয়নি। সেক্ষেত্রে তোমাদের এই কথাটি ব্যবহার করতে হবে, ইট ইজ রেইনিং। পরিষ্কার বুঝাতে পেরেছি আশা করি। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটু পার্ট আমি এখানে আলোচনা করলাম। এরপরে এর ব্যবহারিক কিছু প্রয়োগ আছে, সেটি আমি তোমাদের নেক্সট পার্টে একটি আলাদাভাবে ভিডিও করব বা ক্লাস করাবো। তোমরা এতটুকু একটু মনোযোগ দিয়ে এই বেসিকগুলিকে একটু বোঝার চেষ্টা করো এবং জিনিসগুলি বুঝে বুঝে তোমরা এখানে প্র্যাকটিস করার চেষ্টা করো। কারণ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অনেক কিছু বোঝার বিষয় আছে, যে বিষয়গুলি একদিনে কভার করা সম্ভব না। ওকে, এর যে পরবর্তী পার্ট হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট 2 যে ক্লাসটি আমার থাকবে, সেখানে ব্যবহারিক কিছু নিয়ে আমি আলোচনা করব। তারপরে আমাদের হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিটের দুটো পার্ট 1, 2 আমি আপলোড করে দিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্ট 1 আপলোড করব। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট 2 তোমাদের সাথে আমি ক্লাস করিয়ে আপলোড করে দেব। এই যে দুটো টেন্স হয়ে গেল, এই দুটো টেন্স নিয়ে আমরা অনেক ধরনের এক্সাম্পল আলোচনা করব, সেটি কন্টিনিউয়াস টেন্সের এই ফর্মুলা অনুযায়ী। ওকে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ব্যবহারগুলো আমি শিখিয়েছি, সেই ব্যবহার এবং টপিকস নিয়ে আমি বিভিন্ন ধরনের এক্সাম্পল তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস নিয়ে। ওকে, আজকের মতো এখানেই আমি শেষ করছি।